বাবা আর জেঠু, আমি তোমাদের আগেও বলেছি আর এখনও বলছি, আমি কিছুতেই আরিয়াকে অন্য জায়গায় বিয়ে হতে দিব না। আমি আরিয়াকে ভালোবাসি। নিহান, আমি নিজেও তোকে অনেকবার বলেছি, এটা হয় না। তোরা চাচাতো ভাই বোন। কেন বাবা, আমরা তো আর আপন ভাই বোন না। এখানে সমস্যাটা কোথায় সেটাই বুঝতে পারছি না। মানলাম ও তোর চাচাতো বোন না, কিন্তু তুই তো আরিয়াকে একা ভালোবাসলে হবে না, আরিয়াও তোকে ভালোবাসতে হবে। ও আমাকে বাসুক আর না বাসুক, আমি তো বাসি। আমি ওকে ঠিক নিজের করে নেব। এটা শুধুই তোর পাগলামি নিহান। আরিয়া মামনি নিজেও রাজি হয়েছে বিয়েতে, তাই ওর বিয়ে যার সাথে ঠিক করা হয়েছে তার সাথেই হবে, আর কালকেই হবে। দেখি তুই কি করতে পারিস। এটা কি তাহলে তোমার ফাইনাল কথা? হ্যাঁ, এটাই আমার ফাইনাল কথা। ঠিক আছে বাবা, আমিও দেখি কিভাবে আরিয়ার বিয়ে অন্য কারোর সাথে হয়। এই বলে আমি ফোন কেটে দিলাম। রাগের বশে মোবাইলটাই ভেঙে ফেললাম। জেঠু আর বাবা ভেবেছে আমি বিদেশে আছি, তাই হয়তো কিছু করতে পারবো না। কিন্তু আমি তাদের সন্তান হওয়ার পরেও তারা আমার ব্যাপারে সবটা জানে না। তারা জানে না আমি কি জিনিস, আমি কি করতে পারি সেটা এখনও তাদের ধারণা নেই। আমি তখন আমার বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে আরেকটি মোবাইল নেই। তারপর আমার ভার্সিটির ক্লাস টিচারকে কল করি। আপনাদের বোঝার সুবিধার্থে ইংরেজি ভাষাকে বাংলায় রূপান্তর করা হলো। স্যার, আমার ইমার্জেন্সি ছুটি লাগবে। আমি আজকে আর এখনই আমার দেশে যাচ্ছি। স্যার বললেন, কিন্তু এত ইমার্জেন্সি কেন? কোনো দুর্ঘটনা হয়েছে? আমি বললাম, না স্যার, তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু জরুরি একটা কাজ পড়ে গিয়েছে, তাই আমি আমার ফুল টিম নিয়ে যাচ্ছি। স্যার বললেন, ঠিক আছে। আমি তখন স্যারের কল কেটে দিয়ে আমি আমার টিম অর্থাৎ আমার ফ্রেন্ডদের গ্রুপ কল দেই। সবাই অনলাইনে আসলে আমি বলি, আমরা সবাই আজকে বাংলাদেশে যাচ্ছি, আমি টিকিট কিনে নিচ্ছি। আবির বলল, আরে কোনো কারণ না বলে সরাসরি টিকিট কিনে নিচ্ছিস? আগে বল তো কী হয়েছে? আমি বললাম, আরিয়ার বিয়ে আগামীকাল। কি সব বলছিস? তুই না ওকে ভালোবাসিস, আর তোর বাসার সবাই তো ওকে জানে। সবাই জানে ঠিকই, কিন্তু আমার সাথে বিয়ে দিতে রাজি না কেউ। তাই আজকের রাতের ফ্লাইটে আমরা যাব, আর আগামীকাল আরিয়াকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাব। আবির বলল, নিহান, তুই কি সব ভেবেচিন্তে বলছিস? কারণ আরিয়া তো তোকে ভালোবাসে না। আমি বললাম, হ্যাঁ আবির, আমি সব কিছু ভেবেচিন্তেই বলছি। আর কোনো কথা নয়, রেডি হয়ে নে। নয়ন, তুইও রেডি হয়ে নে। তারপর আমি কল কেটে দিলাম। এরপর অনলাইন থেকে 3টি বিজনেস ক্লাস টিকিট কিনে নিলাম। তারপর ব্যাগ গোছানো শুরু করলাম। বেশি কিছু নেওয়া হয়নি, এই সামান্য কিছু জামাকাপড় আর ল্যাপটপটা নিলাম। রাত 9:30 সবাই প্লেনে উঠলাম। সারাটা পথ আমি চোখের পাতা এক করতে পারিনি। চোখের সামনে শুধু ভাসছে আরিয়ার মুখটা। ও কিভাবে পারলো অন্য কাউকে বিয়ে করতে রাজি হতে? ছোটবেলা থেকে আমি ওকে আগলে রেখেছি, ও কি সেটা বোঝেনি? রাগে আমার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসছিল। দীর্ঘ জার্নি শেষে আমরা যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলাম, তখন ঘড়িতে সময় পরদিন দুপুর 12টা। এয়ারপোর্টের ভিআইপি এক্সিট দিয়ে বের হতেই আমার আগে থেকে ঠিক করে রাখা গাড়িটা এসে থামল। নিহান, তুই কি সোজা বাসায় যাবি নাকি ফ্রেশ হবি আগে? সোজা বিয়ের ভেন্যুতে যাব। বাসায় যাওয়ার সময় নেই, এতক্ষণে হয়তো বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে। ড্রাইভার, চাবি আমাকে দাও, আমি ড্রাইভ করব। আবির বলল, কিন্তু তুই তো টায়ার্ড। আমি ধমকে সুরে বললাম তো আমি ড্রাইভ করব, তোরা চুপচাপ বস। আমি ড্রাইভিং সিটে বসে অ্যাক্সিলেটরে চাপ দিলাম। গাড়িটা ঝড়ের গতিতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে মেইন রোডে উঠল। আমার গন্তব্য এখন একটাই, চৌধুরী ভিলা। দৃশ্য চৌধুরী ভিলা মানে বিয়েবাড়ি। পুরো বাড়িটা রাজকীয়ভাবে সাজানো হয়েছে। হাজার হাজার ফুল আর আলোকসজ্জায় ঝলমল করছে চারপাশ। মেহমানদের আনাগোনায় পুরো বাড়ি সরগরম। বাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে আছেন আবির খান এবং
বড় আব্বু। বরযাত্রী এখনও এসে পৌঁছায়নি, তবে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওপরতলায় আরিয়ার ঘর। আরিয়াকে লাল বেনারসি আর ভারী গয়নায় অপূর্ব লাগছে, ঠিক যেন ডানা কাটা পড়ি। কিন্তু তার চোখে মুখে কোনো আনন্দের ছাপ নেই। সে আয়নার সামনে পাথরের মতো বসে আছে। তার কাজিনরা তাকে সাজিয়ে দিচ্ছে। আরে আপু, তোকে যা লাগছে না, দুলা ভাই তো দেখেই ফিদা হয়ে যাবে। আরিয়া কোনো কথা বলল না, শুধু মলিন হাসল। তার মনের ভেতর যে ঝড় চলছে তা কেউ জানে না। সে মনে মনে ভাবছে, নিহান ভাইয়া কি একবারও খোঁজ নিল না? আমি বিয়ে করছি শুনেও সে আটকালো না। তার মানে ও আমাকে কোনোদিন ভালোবাসেইনি। চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হঠাৎ বিকট শব্দে একটা কালো রঙের হ্যারিয়ার গাড়ি এসে ব্রেক কষল গেটের সামনে। সিকিউরিটি গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে আমি, আবির আর নয়ন নামলাম। আমার পরনে কালো শার্ট, হাতা ফোল্ড করা, আর চোখে মুখে এক বিধ্বংসী রাগ। দারোয়ান এগিয়ে এসে বলল, স্যার আপনারা কারা? ইনভাইটেশন কার্ড আছে? আমি গার্ডের কথার কোনো উত্তর না দিয়ে সোজা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকলাম। আমার হাঁটার গতি আর চোখের চাহনি দেখে কেউ সামনে আসার সাহস পেল না। সোজা ড্রয়িং রুমে প্রবেশ করলাম। আমাকে দেখে বাবা আর বড় আব্বু আকাশ থেকে পড়লেন। গান বাজনা আর কোলাহল মুহূর্তেই থেমে গেল। পিনপতন নীরবতা নেমে এলো পুরো হল রুমে। নিহান, তুই এখানে কি করছিস? তুই তো বিদেশে ছিলি। আমি বলেছিলাম না বাবা আমি আসছি? তোমরা ভেবেছিলে আমি আসবো না? তখন বড় আব্বু বলল, বাবা শান্ত হ, আজ তোর বোনের বিয়ে, কোনো ঝামেলা করিস না। আমি চিৎকার করে বললাম, বোন? কার বোন? ও আমার বোন না, ও শুধু আমার। আর এই বিয়ে আমি হতে দেব না। কোথায় আরিয়া? নিহান, বাড়াবাড়ি করিস না। বরপক্ষ যে কোনো সময় চলে আসবে। তুই এখন নিজের রুমে যা। আমি বাবার কথায় কান না দিয়ে সোজা সিঁড়ির দিকে পা বাড়ালাম। কেউ আমাকে আটকানোর সাহস করল না। নয়ন আর আবির আমার দুই পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল, যাতে কেউ আমার কাছে আসতে না পারে। আমি ধূপধাপ করে সিঁড়ি দিয়ে উঠে সোজা আরিয়ার রুমের দরজায় লাথি মারলাম। দরজাটা শব্দ করে খুলে গেল। আরিয়া চমকে উঠে তাকালো। আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল, যেন বিশ্বাসই করতে পারছে না আমি সত্যি এসেছি। খুব শখ না বউ সাজার? আমি থাকতে তুই অন্য কারো গলায় মালা দিবি, এটা তুই ভাবলি কি করে আরিয়া? ভাইয়া, তুমি? খবরদার, একদম ভাইয়া ডাকবি না। ওঠ এখান থেকে, এই বিয়ে হচ্ছে না। কিন্তু বাবার সম্মান। কার সম্মান? যে সম্মানের জন্য আমার ভালোবাসা বলি দিতে হবে, সেই সম্মানের আমার দরকার নেই। তুই আসবি নাকি আমি তোকে কোলে করে নিয়ে যাব? ঠিক তখনই নিচতলা থেকে শোরগোল শোনা গেল। বরযাত্রী চলে এসেছে। আমি আরিয়াকে এক প্রকার টানতে টানতে রুম থেকে বের করলাম। বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখি বরের গাড়ি গেট দিয়ে ঢুকছে। টাইমিংটা দারুণ হলো। আজ দেখব কার ঘাড়ের কয়টা মাথা যে আমার আরিয়াকে আমার থেকে কেড়ে নেয়। আমি আরিয়াকে এক হাতে শক্ত করে ধরে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। আমার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আরিয়া ভয়ে সিটিয়ে আছে, তার হাত কাঁপছে, কিন্তু আমি সেদিকে ভ্রুক্ষেপ করলাম না। আমার বন্ধুরা আবির আর নয়ন দুইজন দুই পাশে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, যেন কেউ আমার কাছে ঘেঁষতে না পারে। নিচতলায় তখন পিনপতন নীরবতা। বরযাত্রীরা সবাই হা করে তাকিয়ে আছে। বরের নাম সাজিদ। সে স্টেজের সামনে দাঁড়িয়েছিল, হাতে ফুলের তোড়া। আমাকে আরিয়াকে এভাবে টেনে নামাতে দেখে সে এগিয়ে এলো। সাজিদ রাগী গলায় বলল, হেই, কে আপনি? আর আরিয়াকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন ওর হাত। আমি সিঁড়ির শেষ ধাপে এসে দাঁড়ালাম। সাজিদের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিলাম। হাতটা তো ওড়ানোর জন্যই ধরেছি মিস্টার, ছাড়ার জন্য না। আর আমি কে সেটা জানার যোগ্যতা তোমার নেই। নিজের ভালো চাইলে রাস্তা ছাড়ো। সাজিদ বলল, কি এত বড় সাহস? আমার বিয়েতে এসে আমার হবু বউকে নিয়ে সিন ক্রিয়েট করা হচ্ছে? গার্ডস,
ধরো তো এদের। সাজিদের কথায় কয়েকজন সিকিউরিটি গার্ড আর ওর বন্ধুরা আমার দিকে তেড়ে আসতে চাইল, কিন্তু তারা এক পা এগোতে না এগোতেই নয়ন আর আবির তাদের পকেট থেকে লোডেড রিভলভার বের করে তাক করলো। পুরো হলরুমে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মেয়েরা ভয়ে চিৎকার করে উঠল। আবির বন্দুক কুচিয়ে বলল, কেউ এক পা নড়লে সোজা খুলি উড়িয়ে দেব। পরিস্থিতি দেখে বাবা আর জেঠু ছুটে এলেন। নিহান, তুই কি পাগল হয়ে গেছিস? বন্দুক নামাতে বল তোর বন্ধুদের। এসব কি অসভ্যতা হচ্ছে? অসভ্যতা তো তোমরা করছো বাবা। আমার ভালোবাসাকে অন্য কারো হাতে তুলে দিচ্ছিলে। আমি বলেছিলাম না আমি আরিয়াকে ভালোবাসি? তোমরা শোনোনি। এখন আমি যা করছি তার জন্য তোমরাই দায়ী। জেঠু বলল, নিহান বাবা, তুই আরিয়াকে ছেড়ে দে, আমাদের মান সম্মান ধুলোয় মিশে দিস না। আমি বললাম, জেঠু তোমার এই মেয়ের সম্মতি ছাড়াই তোমরা বিয়ে দিচ্ছিলে, তখন কোথায় ছিল তোমাদের সম্মান? আরিয়া শুধু আমার, ও অন্য কারো হতে পারে না। এই বলে আমি সাজিদের দিকে তাকালাম। ছেলেটা ভয়ে কিছুটা পিছিয়ে গেছে। এই যে মিস্টার হবু বর, নিজের জীবন প্রিয় হলে এখনই উল্টো পথে হাঁটা শুরু করো। আর শুনুন সবাই, আরিয়া চৌধুরী আজ থেকে শুধু নিহান খানের, এর মাঝখানে যে আসবে তাকে আমি শেষ করে দেব। আরিয়া এতক্ষণ চুপ ছিল, এবার সে কেঁদে ফেলল। নিহান ভাইয়া প্লিজ এসব করো না, সবাই কি ভাবছে, ছাড়ো আমাকে। আমি ওর কথায় কান দিলাম না। ওর চোখের পানি দেখে আমার বুকে চিনচিনে ব্যথা হলো ঠিকই, কিন্তু এখন দুর্বল হওয়ার সময় না। আমি ওকে পাঁচকোলা করে কোলে তুলে নিলাম। চুপ একদম, একটা কথা বলবি না। আমি আরিয়াকে কোলে নিয়েই প্রধান ফটকের দিকে পা বাড়ালাম। আমার পেছনে আবির আর নয়ন কাভার ফায়ার দেওয়ার পজিশনে হাঁটছে। বাবা আর জেঠু পাথরের মতো দাঁড়িয়ে রইলেন, কিছু করার সাহস পেলেন না। গাড়ির কাছে এসে আমি আরিয়াকে সামনের সিটে বসিয়ে দিলাম। সিট বেল্ট পরিয়ে দিয়ে বললাম, নড়াচড়া বা পালানোর চেষ্টা করবি না একদম। আমি ড্রাইভিং সিটে বসলাম। আবির আর নয়ন পেছনের সিটে উঠে বসল। বস, কাজ তো হয়ে গেল, এখন যাব কোথায়? পুলিশ তো পিছু নিতে পারে। পুলিশ আসার আগেই আমরা বর্ডারের বাইরে থাকবো না, তবে শহরের বাইরে আমরা সেই সেফ ফার্ম হাউসটাতে যাব, ওটা নিরাপদ। গাড়িটা ঝড়ের গতিতে ছুটল। আমি একবার আর চোখে আরিয়ার দিকে তাকালাম। ও জানালার দিকে মুখ ঘুরিয়ে ফুপিয়ে কাঁদছে। লাল বেনারসিতে ওকে আজও অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু ওর এই কান্নাটা আমার সহ্য হচ্ছে না। তবুও আজ আমি স্বার্থপর, ওকে আমার পেতেই হবে যে কোনো মূল্যে। প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পর আমরা শহরের কোলাহল ছেড়ে নিজন এক রাস্তায় এসে পড়লাম। রাত তখন প্রায় 1টা, চারপাশ অন্ধকার, শুধু গাড়ির হেডলাইটের আলো। হঠাৎ আরিয়া চিৎকার করে উঠল, ভাইয়া গাড়ি থামাও, আমার বমি পাচ্ছে। আমি সাথে সাথে ব্রেক কষলাম। আরিয়া দরজা খুলে রাস্তায় নেমে গেল। আমি তাড়াতাড়ি ওর পেছনে গেলাম। আরিয়া, ঠিক আছিস তুই? পানি খাবি? আরিয়া কোনো উত্তর দিল না। রাস্তার ধারে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। আমি ওর কাঁধে হাত রাখতেই ও ঝটকা দিয়ে আমার হাত সরিয়ে দিল। তারপর আমার দিকে ঘুরে দাঁড়ালো। ওর চোখ দুটো লাল হয়ে আছে। কেন করলে এমন? কেন আমার জীবনটা নষ্ট করছো? আমি তোমাকে ঘৃণা করি নিহান ভাইয়া, আই হেট ইউ। ওর কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। ওর 2 বাহু শক্ত করে ধরে নিজের কাছে টেনে আনলাম। ঘৃণা করিস? খুব ভালো। তোর এই ঘৃণাটাকেই আমি ভালোবাসায় পাল্টে দেব আরিয়া। তুই শুধু আমার, এটা তোকে মানতেই হবে। আজ এখনই এই মুহূর্তেই আমাদের বিয়ে হবে। মানে আমি কাজই ঠিক করে রেখেছি। ফার্ম হাউসে পৌঁছালেই আমাদের বিয়ে হবে। আমি তোমাকে বিয়ে করব না, মরে গেলেও না। মরতে তোকে হবে না, আর তুই রাজি না হলেও বিয়েটা হবে। কারণ জোর করে বিয়ে শব্দটা শুধু গল্পের নামেই না, বাস্তবেও ঘটতে যাচ্ছে। এই বলে আমি ওকে আবার পাঁচকোলা করে গাড়িতে তুললাম। ও আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো, কিন্তু আমার তাতে কোনো ভাবান্তর হলো না।
গাড়ি আবার ছুটল গন্তব্যের দিকে। কিছুক্ষণ পর আমরা ফার্ম হাউসে পৌঁছালাম। সেখানে আগে থেকেই একজন কাজী এবং কিছু লোক অপেক্ষা করছিল। ঘরটা হালকা করে সাজানো হয়েছে। আমি আরিয়াকে নিয়ে ভেতরে ঢুকলাম। কাজী সাহেব আমাকে দেখে সালাম দিলেন। কাজী সাহেব বলে, স্যার সব রেডি। আমি বললাম, শুরু করুন। আরিয়াকে একটা চেয়ারে বসানো হলো। ও ভয়ে কাঁপছে। আবির আর নয়ন ওর দুই পাশে দাঁড়িয়ে আছে। কাজী সাহেব বললেন, মা আরিয়া, বল কবুল। আরিয়া চুপ করে আছে। ও নিচের দিকে তাকিয়ে আছে। আমি আরিয়ার কানের কাছে ফিসফিস করে বলি, কবুল বল আরিয়া, না হলে কিন্তু তোর ওই সাজিদ আর তার পরিবারের কি হবে আমি জানি না। আবির কিন্তু এখনও বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। আরিয়া চমকে আমার দিকে তাকালো। ওর চোখে ভয় আর অসহায়ত্ব। ও বুঝতে পারলো আমি কতটা সিরিয়াস। কবুল। আমার মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। অবশেষে এত বছরের অপেক্ষা, এত পাগলামি সব সার্থক হলো। আরিয়া এখন অফিসিয়ালি আমার স্ত্রী। ফার্ম হাউসের ঘরটা খুব একটা সাজানো না থাকলেও আবির আর নয়ন কোথা থেকে যেন কিছু রজনীগন্ধা আর গোলাপ জোগাড় করে বিছানায় ছিটিয়ে দিয়েছে। ঘরের আবঝা আলোয় পরিবেশটা বেশ থমথমে লাগছে। আমি ধীর পায়ে ঘরে ঢুকলাম। দরজাটা লক করে যখন বিছানার দিকে তাকালাম, বুকটা ধক করে উঠল। আরিয়া বিছানার মাঝখানে বসে আছে, দুই হাঁটুর ভাঁজে মুখ গুজে। তার শরীরটা মৃদু কাঁপছে। বুঝতে বাকি রইল না যে ও কাঁদছে। আমার খুব ইচ্ছে হলো দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরি, ওর কান্না থামাই। কিন্তু পরক্ষণেই মনে হলো আমি তো ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে বিয়ে করেছি। এখন কাছে গেলে ও হয়তো আরও ভয় পাবে বা ঘৃণায় আমাকে দূরে ঠেলে দেবে। আমি একটা দীর্ঘ শ্বাস ফেললাম। পাঞ্জাবিটা খুলে একপাশে রাখলাম। তারপর আলমারি থেকে একটা এক্সট্রা বালিশ আর চাদর বের করলাম। আরিয়া তখনও মুখ তুলছে না। আমি চুপচাপ বিছানার পাশে ফ্লোরে চাদরটা বিছিয়ে বালিশটা রাখলাম। তারপর শুয়ে পড়লাম। চোখটা বন্ধ করতেই আরিয়ার গলার আওয়াজ পেলাম, কি ব্যাপার, নিচে শুয়ে গেলে কেন? বাসর করবে না? আমি চোখ খুলে তাকালাম। আরিয়া হাঁটু থেকে মুখ তুলে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো লাল, কাজল লেপ্টে আছে। কিন্তু ওর প্রশ্নের ধরনটা আমাকে অবাক করলো। আমি তোমাকে জোর করে বিয়ে করেছি আরিয়া। এর মানে এই না যে আমি তোমার সাথে জোর করে সম্পর্ক করব। আমার তোমার দেহ লাগবে না, আমার তোমার মনটা লাগবে। যেদিন তুমি মন থেকে আমাকে চাইবে সেদিনই আমি তোমাকে ছোঁব, তার আগে নয়। কথাটা বলে আমি আবার পাশ ফিরে শোয়ার ভান করলাম। ভাবলাম ও হয়তো চুপ করে থাকবে। কিন্তু কিছুক্ষণ পরেই অনুভব করলাম কেউ একজন আমার পাশে এসে দাঁড়ালো। হঠাৎ করেই আমি চমকে উঠলাম। কিছু বুঝে ওঠার আগেই আরিয়া আমার বুকের ওপর ধপ করে বসে পড়ল। আমি চিত হয়ে শুয়েছিলাম। ও আমার বুকের ওপর বসে দুই হাতে আমার টি শার্টের কলারটা শক্ত করে চেপে ধরল। ওর এই রুদ্র মূর্তি দেখে আমি স্তব্ধ। কিছুক্ষণ আগেই সেই কান্না ভেজা মেয়েটা এখন যেন অগ্নিমূর্তি। এই শয়তান, তোকে কে বলেছে আমি তোকে ভালোবাসি না? গাধা একটা। কি কি বলছো তুমি? তুমি আমাকে মানে? হ্যাঁ, ভালোবাসি। সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। তুই যখন আমাকে শাসন করতি, আমার কেয়ার করতি, আমার ভীষণ ভালো লাগতো। তুই বুঝিসনি? ওর চোখের পানি টপ টপ করে আমার গালে পড়ছে। ও কাঁদছে, কিন্তু এবার আর কষ্টের কান্না না, এটা অভিমানের কান্না। তুই যখন বিদেশে চলে গেলি আমি রাতের পর রাত কেঁদেছি। তুই একবারও ফোন করিসনি। আমি ভেবেছিলাম তুই আমাকে ভুলে গেছিস। তাহলে তাহলে ওই বিয়েতে রাজি হলি কেন? আমি কি সাধে রাজি হয়েছি? বাবা হার্ট অ্যাটাকের ভয় দেখালো, মায়ের দোহাই দিল, ব্ল্যাকমেইল করে আমাকে রাজি করিয়েছে। আমি তো মরেই গিয়েছিলাম নিহান। আজ যখন তুই বিয়ের আসরে এসে আমাকে হাত ধরে টান দিলি, বিশ্বাস কর মনে হলো আমি আমার প্রাণ ফিরে পেয়েছি। আমি তো মনে মনে এটাই চাইছিলাম যে তুই এসে আমাকে নিয়ে যা। আমি কথাগুলো শুনে আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না। আমার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট মুহূর্তেই উবে গেল। আমি আলতো করে ওর পিঠে হাত রাখলাম। সত্যি বলছিস পাগলি? তুই আমাকে ভালোবাসিস?
বাসবো না কেন? তুই ছাড়া আমার আর কে আছে? কিন্তু তুই একটা গাধা, এত কষ্ট দিলি আমাকে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, এক ঝটকায় উঠে বসলাম আর আরিয়াকে বুকের সাথে পিষে ধরলাম, ওর কপালে গালে চুমু এঁকে দিতে লাগলাম। সরি জান, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুই আমাকে ঘৃণা করিস, কিন্তু এখন যখন জেনেছি তুইও আমাকে ভালোবাসিস, তখন আর কোনো মাফ নেই। ফ্লোরে আর ঘুমাতে হবে না, বিছানায় চলো। আমি মুচকি হেসে আরিয়াকে পাঁচকোলা করে কোলে তুলে নিলাম। ফ্লোরে তো আর ঘুমানোর প্রশ্নই আসে না। আর সারা রাত তোকে শুধু ভালোবাসবো। এতদিন যত ভালোবাসা জমা আছে সব সুদে আসলে উসুল করে নেব। আরিয়া লজ্জায় আমার গলার কাছে মুখ লুকালো। আমি ওকে বিছানায় নামিয়ে দিলাম। বাইরে চাঁদের আলো জানালা দিয়ে এসে ওর মুখে পড়ছে। আমার দেখা সেরা দৃশ্য। আমি ধীরলয়ে ওর ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালাম। আমাদের দীর্ঘ প্রতীক্ষিত ভালোবাসার পূর্ণতা পেল আজ। জোর করে শুরু হওয়া গল্পটা অবশেষে ভালোবাসায় মিশে একাকার হয়ে গেল। পরদিন সকালে ফার্ম হাউসের ঘরে মিষ্টি রোদ এসে পড়েছে। আরিয়া তখনও আমার বুকে মাথা রেখে গভীর ঘুমে মগ্ন। কাল রাতের ভালোবাসার পর ওকে খুব শান্ত আর স্নিগ্ধ লাগছে। ওর কপালে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে আমি বিছানা ছাড়লাম। নিচে ড্রয়িং রুমে নয়ন আর আবির কফি খাচ্ছিল। আমাকে দেখে দুজনেই এগিয়ে এলো। আবির বলল, কিরে নিহান, অবশেষে মুখ থেকে হাসিটা নামলো দেখছি। কাল রাতে কি হলো রে? আমরা তো টেনশনে মরে যাচ্ছিলাম। তুই আরিয়াকে জোর করে বিয়ে করলি, তারপর বাসর ঘরে বন্ধ। আমি হাসি মুখে একটা চেয়ারে বসলাম। তারপর তাদের পুরো ঘটনা খুলে বললাম। আরিয়া যে আমাকেও ভালোবাসতো, আর তার বাবার ইমোশনাল ব্ল্যাকমেলের কারণে সে বিয়েতে রাজি হয়েছিল। কি বলিস, সত্যি? মানে এ ছিল তোর প্রেমের জোর? আমরা ভাবছিলাম তুই একটা জোর জুলুমের কাণ্ড করলি বুঝি, কিন্তু আরিয়া তোকে ভালোবাসে এটা জেনে এটা দারুণ শান্তি পেলাম। আবির বলল, বাহ, তাহলে তো এটা জোর করে বিয়ে না, এটা ছিল প্রেমের সার্থক উদ্ধার। যাক, তোর ভাগ্য ভালো, তোর এই পাগলামিটা শেষ পর্যন্ত কাজে লেগেছে। তা এখন কি প্ল্যান? পরিবারের সামনে কি বলবে? আমি বললাম, প্ল্যান একটাই, সত্যিটা বলবো। এখন আর লুকানোর কিছু নেই। কাল রাতে যা করেছি সব ওদের ভুল ভাঙানোর জন্য। আরিয়া যে আমাকে ভালোবাসে সেটা ওদের জানাতে হবে। চল নাস্তা করি, তারপর দেখা যাক কি হয়। আমরা তিনজন মিলে রান্নাঘরে গেলাম। আরিয়া ততক্ষণে নিচে নেমে এসেছে। ওকে দেখে দুজনেই হাসলো। আরিয়া লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে হাসলো। নাস্তার টেবিলে আরিয়া আমাকে নিজে হাতে চামচ দিয়ে খাইয়ে দিতে লাগলো। আমি দুষ্টুমি করে ওর হাত ধরে কামড়ে দিলাম। সে হেসে গাল ফুলিয়ে দিল। এই দৃশ্য দেখে আবির আর নয়ন হাসিতে ফেটে পড়ল। ঠিক সেই মুহূর্তে দরজার বিকট শব্দ হলো। কেউ যেন দরজায় সজোরে ধাক্কা দিচ্ছে। আবির আর নয়ন দ্রুত উঠে গিয়ে সতর্ক হলো। আমি আরিয়াকে আমার পেছনে লুকিয়ে রাখলাম। কয়েক মুহূর্তের মধ্যেই আমার বাবা আবির খান, মা আর আরিয়ার বাবা মা, জেঠু আর জেঠিমা ক্রোধে আর হতাশায় ভরা মুখে ভেতরে প্রবেশ করলেন। তাদের পেছনে সাজিদ আর তার পরিবারের দুইজন লোকও ছিল। নিহান, তুই এসব কি শুরু করেছিস? গতকাল তুই যা করেছিস তাতে সমাজের কাছে আমাদের মাথা হেট হয়ে গেছে। আর আরিয়া, তুই কিভাবে একটা ডাকাতের সাথে হাত মেলালি? আমার মা ছুটে এসে আরিয়াকে জড়িয়ে ধরলেন। আরিয়া, মারে, তুই ঠিক আছিস তো? কি করে দিলি তুই? জেঠু আমার দিকে আঙ্গুল তুলে বললেন, তুই আমার মেয়েকে কিডন্যাপ করেছিস? আমরা পুলিশে রিপোর্ট করেছি। এক্ষুনি আরিয়াকে সাজিদের হাতে তুলে দে। আমি দৃঢ়তার সাথে বললাম, জেঠু প্লিজ, আরিয়া এখন আমার স্ত্রী। আমরা কাল রাতে বিয়ে করেছি। আর সাজিদের হাতে কেন দেব? ও তো আমার ভালোবাসার মানুষ। সাজিদ রাগে ও হতাশায় বলল, কিসের ভালোবাসা? সব মিথ্যে। তুমি ওকে জোর করে ধরে এনেছ। আরিয়া, তুমি বলো, তুমি আমার সাথে যেতে চাও? সবাই আরিয়ার দিকে তাকালো।
আরিয়া আমার পাশ থেকে সামনে এসে দাঁড়ালো। তার চোখে এখন আর ভয় নেই, আছে দৃঢ়তা। বাবা মা, আমি স্বেচ্ছায় নিহানের সাথে এসেছি। আমি নিহানকে ভালোবাসি। কাল রাতের বিয়েতে আমি নিজের ইচ্ছেই কবুল বলেছি। আর সাজিদ ভাই, আপনাকে আমার ভালো লাগে না। আমি আপনার সাথে কখনোই খুশি হতাম না। আমাকে ক্ষমা করে দিন। আরিয়ার কথা শুনে বাবা মা এবং জেঠু জেঠিমা সবাই স্তব্ধ হয়ে গেলেন। সাজিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আরিয়া, তুই এসব কি বলছিস? আমরা তোকে জোর করিনি। তোমার হার্ট অ্যাটাকের ভয় দেখিয়েছিলে মা। আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছিলে। আমি ভয়ে কিছু বলতে পারিনি। আমি ছোটবেলা থেকে শুধু নিহান ভাইয়াকে ভালোবেসে এসেছি। পরিবেশটা মুহূর্তেই অন্যরকম হয়ে গেল। আবির খান ধীরে ধীরে নরম হলেন। তাহলে তুই বলতে পারতিস নিহান, এত বড় একটা কাণ্ড ঘটানোর কি দরকার ছিল? আমি বলেছিলাম বাবা, তোমরা শোনোনি। আমি তোমাদের বলেছিলাম আমি আরিয়াকে অন্য কারো হতে দেব না। তোমরা আমাকে বিদেশে ভেবে আমাকে পাত্তা দাওনি। আমাকে বাধ্য হয়ে এমনটা করতে হলো। আমি তোমাদের সম্মান নষ্ট করিনি, আমি শুধু আমার স্ত্রীকে ছিনিয়ে এনেছি। সাজিদ বুঝতে পারল পরিস্থিতি তার হাতের বাইরে। সে তার বাবা মাকে নিয়ে অপমানিত বোধ করে ফার্ম হাউস থেকে বেরিয়ে গেল। আমার মা তখন এগিয়ে এসে আরিয়াকে জড়িয়ে ধরলেন। জেঠু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর আমার কাছে এলেন। জেঠু মাথা নিচু করে বলল, ভুলটা আমাদেরই ছিল নিহান। আমরা বুঝতে পারিনি তোরা একে অপরকে ভালোবাসিস। শুধু সমাজের লোকলজ্জার ভয়ে যা হওয়ার হয়ে গেছে। তোরা সুখী হ বাবা, তোরা দুজনেই আমাদের সন্তান। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশি সময় লাগলো না। মা জেঠিমা দুজনেই আরিয়াকে আশীর্বাদ করলেন। পরিবারের সকলে মিলেই ঠিক করলো যেহেতু গোপনে বিয়ে হয়ে গেছে, তাই তাড়াতাড়ি একটা রিসেপশন দিয়ে সবাইকে জানানো হবে। সেই রাতটা ছিল আমাদের কাছে সত্যিই স্বপ্নের মতো। সবাই ফিরে যাওয়ার পর আমি আর আরিয়া আমাদের রুমে ফিরলাম। বাইরে তখন পূর্ণিমা। আমি আরিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আজ আমাদের প্রথম বাসর। কাল তো সব অভিমান আর টেনশনে কেটে গেল। আজ কি আমাকে কোনো বাধা দেবে? আরিয়া আমার দিকে ঘুরে দাঁড়ালো, তার চোখে গভীর অনুরাগ। কাল যে পাগলিটা আপনাকে ঘৃণা করত, আজ সে আপনার জন্য পাগল। আমি আপনার বুকে মাথা রেখে সারা জীবন থাকতে চাই নিহান। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না। ওর ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। একটা দীর্ঘ উষ্ণ চুম্বন। ভালোবাসা, পাগলামি আর অভিমান সব যেন সেই চুম্বনে পূর্ণতা পেল। আমি আরিয়াকে কোলে তুলে বিছানায় শুয়ে দিলাম। বাইরের চাঁদের আলোয় আমাদের ঘরটা যেন আরও রোমান্টিক হয়ে উঠল। দুই ভালোবাসার মানুষের মিলন পূর্ণতা পেল। জোর করে শুরু হওয়া গল্পটা ভালোবাসার রঙে রাঙিয়ে হ্যাপি এন্ডিং হলো। তো দর্শক, বিদায় নিচ্ছে আজকে এখান থেকে। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।